সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর ঈদ বিশেষ আয়োজন সাফল্যের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি দেলোয়ার দোলন। দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন অগ্রণী অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা রাশেদ নাসের। কর্পোরেট চাকরি ছেড়ে স্বল্প পুঁজি নিয়ে শুরু করেছিলেন নিজের পথ চলা। তার কাছে জানবো সফল হয়ে ওঠার গল্প, সংগ্রামের গল্প, জানবো ঈদের স্মৃতিও। আপনাদের স্বাগত আমাদের আয়োজনে। প্রথমে যদি জানতে চাই, কর্পোরেট চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া কতটা কঠিন ছিল? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি 2005 থেকে 2016 পর্যন্ত আমি কর্পোরেট লাইফে জব করেছি। কর্পোরেট লাইফ থেকে হঠাৎ করে ব্যবসার উদ্যোক্তা হওয়ার যে স্বপ্নটা, এটা আসলে অনেকটা চ্যালেঞ্জিং ছিল, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেকটা চ্যালেঞ্জিং ছিল। তো সেই চ্যালেঞ্জগুলোই মোকাবেলা করাটাই ছিল আমার দৃঢ় প্রতিজ্ঞা, এবং সেটাই আমি করে পরবর্তীতে আমি সফলতার দিকে এগিয়েছি। অগ্রণী অটোমোবাইলস লিমিটেড যাত্রা শুরু করার পেছনে মূল অনুপ্রেরণা কি ছিল? আমার সৃষ্টিকর্তার অনুপ্রেরণাই আমার হচ্ছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। পাশাপাশি আমার পরিবার, আমার স্ত্রী এবং আমার যে সন্তান, তাদের অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি। এবং মূলত আমার স্ত্রী কর্পোরেট লাইফে একজন, সে লিডিং রোল প্লে করে। সো তার যে পেছন থেকে যে অনুপ্রেরণা ছিল এবং উৎসাহ ছিল, সেটাই আমাকে আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। মাত্র 30 লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন, শুরুটা কেমন ছিল? কর্পোরেট লাইফ থেকে হঠাৎ করে চাকরি, সেখানে মূলধন ছিল অল্প। সো আমাকে অল্প পরিসরে শুরু করতে হয়েছিল। পরবর্তীতে যেটা করতে হয়েছে যে মূলধনটাকে নিজের মূলধন থেকে আস্তে আস্তে বাড়াতে হয়েছিল। যখন ব্যবসাটা সম্প্রসারণ হচ্ছিল, আর্থিকভাবে আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই যেই অ্যামাউন্টটা ছিল সেটার ভিতর থেকে মেকআপ করে করে স্বল্প পরিসরে আমাকে এগোতে হয়েছে। যতটুকু আমার মূলধন, সেই অনুযায়ী আমাকে ব্যবসা পরিকল্পনা করতে হয়েছে। এর বেশি সুযোগ থাকলেও আমি করতে পারিনি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আপনার অর্থনৈতিক যে সাপোর্টটা, সেটা আসলে ব্যবসায়ী বান্ধব না, আসলে বলা চলে ব্যবসায়ী বান্ধব না। উন্নত দেশে যেখানে দেখা যাচ্ছে, আমরা যখন চায়নার সাথে যখন ব্যবসা করছি, তাদেরকে গভর্নমেন্ট প্রচুর সাবসিডি দিচ্ছে, আর্থিকভাবে দিচ্ছে। ব্যাংকিং যে ইনস্টিটিউশনগুলো আছে, আর্থিক ইনস্টিটিউশনগুলো, তারা সাবসিডি দিচ্ছে। কিন্তু আমরা আসলে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে ব্যাংক লোন নিতে গেলে পরের মাস থেকে তার ইন্টারেস্ট কাউন্ট করতে হয়, ইনস্টলমেন্ট শুরু করতে হয়। কিন্তু একটা ব্যবসা তো আসলে শুরু করার পরে 1 মাস থেকেই তো আসলে আমরা লাভের দিকে যাই না। তো সেই যে সেই সময়টা আসলে খুব চ্যালেঞ্জিং। তো এইভাবে আস্তে আস্তে এগোতে হয় আর কি। সো দেখা যায় যে মূলধনটাই আসলে যদি আমরা সরকার থেকে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি ব্যবসায়ী বান্ধব যদি সাপোর্ট পাওয়া যায়, তাহলে এটা এগোনোর জন্য খুবই সম্ভব। প্রথম কাজ বা প্রথম অর্ডারটি কিভাবে পেয়েছিলেন? আমি যে ব্যবসাটা শুরু করেছিলাম, এটা এককভাবে শুরু করিনি। এটা আমরা 2জন বন্ধু মিলে শুরু করেছিলাম। তো যেই বন্ধু, সে আসলে কর্পোরেট সেক্টরে কাজ করতো। তো ওইখান থেকে যে লিঙ্কের মাধ্যমে আমরা প্রথম অর্ডারগুলো আসলে পেয়েছিলাম। মূলত আমরা যে আমাদের প্রথম প্রাইমারি কাজ ছিল হচ্ছে আপনার বাস এবং ট্রাকের বডি ফেব্রিকেশন করা। তো আমাদের বিভিন্ন যে বড় বড় যে কর্পোরেট হাউসগুলো আছে, নিটল, তারপর ইফাদ, তারপর র্যাঙ্কস, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। এবং যেহেতু আমি কর্পোরেট লাইফে কাজ করেছি, তো বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, বাংলাদেশ আরএনজি সেক্টরে প্রচুর লিঙ্ক আপ আমার আছে। তো এই লিঙ্কগুলো কাজে লাগিয়ে আসলে আমি মোটামুটি অর্ডার পেয়েছি। তো প্রথম যখন অর্ডার পেয়েছি, প্রথম অর্ডার মানে তো আসলে খুবই বেশি একটা আনন্দদায়ক ব্যাপার ছিল। সেখান থেকেই তো পথ চলা শুরু হয়। আমাদের যে ব্যবসার যে ধরনটা, সেটা আসলে সাপোজ যে ধরেন যদি 100 টাকার একটা অর্ডার হয়, আমাকে 50 টাকা কাস্টমার অ্যাডভান্স দিয়ে দেয়, মানে 50% অ্যাডভান্স দেয়। সো 50% অ্যাডভান্সটা পাওয়ার পরেই তখন আমরা অর্ডারটা শুরু করি। তো এটা খুব বড় পরিচয় ছিল না, এটা হয়তো 10 লাখ টাকার মতো একটা অর্ডার ছিল। কিন্তু তখন থেকে আমাদের শুরু আর কি। সো আমাদের যত অর্ডার গড়িয়েছে, তত আমাদের পোর্টফোলিওটা বেড়েছে, পোর্টফোলিওটা হেলদি হয়েছে। তখন আমরা এই জিনিসগুলো পরবর্তীতে প্রেজেন্ট করে আমরা অর্ডার নিতে সক্ষম হচ্ছি। বিশেষ করে আমরা কর্পোরেট হাউসগুলোতে কাজ করি, লোকাল ইন্ডিভিজুয়াল যে ট্রাক, বাস এবং যে কাস্টমার, সেগুলো আমরা সচরাচর ডিল করি না। সো কর্পোরেট লাইনে আমাদের একটা ভালো স্ট্রেংথ আছে। বাংলাদেশে বিশেষায়িত যানবাহনের বাজারে কাজ করার সুযোগ কতটা দেখছেন? যেহেতু 2টা সেক্টর, বাস, ট্রাক এবং ইলেকট্রিক সেক্টর, আমি বাস এবং ট্রাক যেটা ফ্যাব্রিকেশন বলছি, সেখানে আসলে বিভিন্ন কর্পোরেট সেক্টর, বিভিন্ন এনজিও, তারা স্পেশালাইজড কিছু গাড়ি তৈরি করে। লাইক গাড়ির ভেতরে হসপিটাল, গাড়ির ভিতরে আপনার ফুড কার্ট, এগুলো স্পেশালাইজড। এগুলো হচ্ছে যেমন হসপিটাল, যেগুলো হচ্ছে এনজিও বা বিভিন্ন ফাউন্ডেশন, এরা বিভিন্ন জায়গায় রিমোট এরিয়াগুলোতে প্রত্যন্ত অঞ্চলে নারী এবং শিশুদেরকে চোখের বা বৃদ্ধদের যে চোখের চিকিৎসা দিচ্ছে। আর এটার পাশাপাশি হচ্ছে যে ফুড কার্ট যখন তৈরি করি, তখন একটা ভালো লাগে, কারণ ফুড কার্ট কে তৈরি করে? নতুন একজন উদ্যোক্তা তৈরি করছে, সে এটা নিয়ে ব্যবসা করবে। সো ওইখানে আমাদের খুব ভালো একটা লাগে। এবং এই স্পেশাল গাড়িগুলো আমরা মূলত তৈরি করি, এবং আমাদের একটা
মার্কেটে একটা রেপুটেশন আছে যে স্পেশাল গাড়ি ম্যানুফ্যাকচারার বা ফ্যাব্রিকেশনের জন্য। শুরু করার পর থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখেছেন? শুরুতে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, যেহেতু আমি কর্পোরেট সেক্টর থেকে এসেছি, কর্পোরেট সেক্টরে কি হিসাব থাকে যে মাসের শেষে একটা বেতন, কিন্তু ব্যবসাতে আসলে মাস বলতে কিছু নেই। আগে আমি হয়তো যেটা কর্পোরেট সেক্টরে যখন ছিলাম, চাকরি করতাম, তখন মাস শেষে আশা করতাম পাবো, আর এখন যেটা হয় যে মাস শেষে আমাকে কর্মীদেরকে বেতন দিতে হয়। তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে আগে আমি পেতাম, এখন আমাকে দিতে হয়। সো যখন আমি 25 তারিখে আগে বেতন, 25 তারিখ আসলে তখন একটা আনন্দ উদ্দীপনা কাজ করতো যে বেতন পাবো, কিন্তু এখন 25 তারিখে মনে হয় ওইটাও একটা আনন্দ উদ্দীপনা কাজ করে যে আমি আজকে আমার কর্মীদেরকে বেতন দিব। এই উদ্যোক্তা হওয়ার পেছনে যে প্রথম আপনার চ্যালেঞ্জগুলো কি ছিল? উদ্যোক্তা হওয়ার পিছনে প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আর্থিক একটা চ্যালেঞ্জ। কারণ যে কোনো ব্যবসা করতে গেলে আসলে আমি যে ব্যবসাটা শুরু করেছি এটার জন্য আসলে যে মূলধন সেটা আসলে খুবই ছোট, মানে 30 লাখ টাকা, এটা কোনো মূলধনই না আসলে। এটাকে বাড়ানোটাই ছিল অনেক বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যে মানে যেই কাজগুলো করে হয়তো 5টা 6টা বা 10টা ট্রাক ঢুকলেই সেই 30 লাখ টাকা শেষ, বাট সেটাতে তো আসলে আমার কোম্পানির যে ব্রেক ইভেন সেটা উঠে আসে না। সো এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার বড় চ্যালেঞ্জ ছিল যে মূলধনটাকে সমৃদ্ধ করা, হেলদি করা এবং একটা ফান্ডটাকে বড় করা, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত কোন অর্ডারটি আপনাকে বেশি গর্বিত করে? যদি বলেন যে অর্জন, তাহলে তো প্রথমে বলবো যে আমি যে চাকরি থেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় একটা অর্জন, যদিও তার পেছনে অনেক সাফল্য এবং ব্যর্থতার গল্প আছে। আর দ্বিতীয় হচ্ছে যে বাস এবং ট্রাক, এটা তো নর্মাল একটা কাজ। এটার থেকে যখন আমি পরবর্তীতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছি, বৈদ্যুতিক গাড়ি তৈরি করাটা সেটা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা অর্জন, যেটা এই মুহূর্তে আমাকে সবচেয়ে বেশি মানুষের কাছে পরিচিতি লাভ করাচ্ছে। বিদ্যুৎ চালিত গাড়ি পৃথিবীতে আসলে নতুন কিছু নয়, এটা অনেক জায়গাতে হচ্ছে। কারণ আমাদের দেশেও আপনি দেখবেন যে ছোট ছোট রিসোর্টগুলোতে, হোটেল রিসোর্ট এবং অন্যান্য যে আবাসিক এলাকাগুলোতে গল্ফ কার্ট বা বাগি চলছে। এগুলো আসলে বাংলাদেশে অনেক আগে থেকে আসতো মানে কি, চায়না থেকে ইম্পোর্ট করা হতো। আমি যেটা করেছি, প্রথমে আমি ইম্পোর্ট করতাম, পরবর্তীতে আমি যেহেতু আমার লজিস্টিক সাপোর্ট ছিল, আমার পেছনে কর্মী ছিল, আমি সবার সাথে পরিকল্পনা করলাম যে এটা আমি দেশে তৈরি করার চেষ্টা করি। সো এই চেষ্টা করাটা থেকে আসলে মানে আমার এই সফলতা চলে এসছে। আর যেহেতু বিশ্ববাজারে এখন জ্বালানির মানে খুবই ক্রাইসিস, এবং ভবিষ্যতে এটা ক্রাইসিসটা আরও বাড়বে, বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়বে, শেষে এই চাহিদার সাথে আমাদের যে যোগানের যে সামঞ্জস্যতা, সেটা বজায় রাখার জন্য আমি আমার কোম্পানিকে আশা করছি যে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। উদ্যোক্তা জীবনের এমন কোনো ব্যর্থতা আছে যেটা আপনাকে শিক্ষা দিয়েছে? যদি সত্যি কথা বলি, ব্যর্থতা যে ওয়ার্ডটা, সেটা আমি আমার ডিকশনারি থেকে অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার কাছে হচ্ছে যে ব্যর্থতা যেটাকে বলে সেটাকে আমি ধরে নিই যে শিক্ষা। মানে প্রতিটা ব্যর্থতা যেটাকে আমরা ইন্ট্রোডিউস করি, সেটাকে আমি শিক্ষা হিসেবে ধরে নিই। সো জীবনের প্রতিটি পদে পদে আমি শিক্ষা অর্জন করেছি, এখনও শিক্ষা অর্জন করছি, এখনও নতুন কিছু পড়ালেখা করি, নতুন কিছু জানার চিন্তা করি। সো আমি বলবো যে ব্যর্থতা বলতে আমার জীবনে এখন পর্যন্ত কিছু আসেনি, কারণ যা এসেছে সবই আমার জন্য শিক্ষা, এবং পরবর্তীতে এই শিক্ষাটা আমি ইমপ্লিমেন্ট করে সফলতা অর্জন করেছি। দর্শক, ঈদের বিশেষ আয়োজন সাফল্যের গল্প নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি। ফিরে এসে জানাবো অগ্রণী অটোমোবাইলস লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা, বৈদ্যুতিক গাড়ি নিয়ে তাদের ভাবনা। সঙ্গে থাকুন। আপনাদের আবারও স্বাগত সাফল্যের গল্পে। কথা বলছি অগ্রণী অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা রাশেদ নাসেরের সঙ্গে। ইভোটেক নামের বৈদ্যুতিক গাড়ি তৈরির চিন্তাটা কিভাবে এলো, শুরুটা জানতে চাই। অগ্রণী অটোমোবাইলসের যাত্রা শুরু হয়েছিল হেভিওয়েট যে ভেহিকেল, বাস এবং ট্রাকের বডি ফ্যাব্রিকেশন দিয়ে। এটা যখন চলমান ছিল, যখন কিছুটা ব্যবসার মন্দার মধ্যে চলে এসেছিল, তো ইন দ্য মিন টাইম আমি আসলে বাইরে থেকে আপনার গল্ফ কার্ট এবং বাগি এগুলো ইম্পোর্ট করতাম, বিভিন্ন প্রতিষ্ঠানে দিতাম। যখন এখানে আমি ইম্পোর্ট করার মাঝামাঝি সময় আমার কাছে চিন্তা হলো যে এই জিনিসটা যদি যেহেতু আমি বাসের বডি তৈরি করছি, তাহলে এটা আমি চেষ্টা করে দেখি না, কেন পারবো না? যদি চায়না পারে, যদি মানুষ যদি কোনো কিছু পেরে থাকে, তাহলে আমিও মানে চেষ্টা করলে হয়তো আমিও পারবো। ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাবনা আসলে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে এটা আসলে বেড়ে যাচ্ছে এবং বাড়বে এটা। কারণ আমরা আসলে জ্বালানি তেলের যে ক্রাইসিস বর্তমানে এবং ভবিষ্যতে হবে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ সবসময় চেষ্টা করছে যে ইলেকট্রিক মোবিলিটির দিকে যাওয়ার জন্য। তো এটার চাহিদা সবসময় বাড়বে, এবং আমরাও চাচ্ছি যে এই চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা নিজেরাও
সাপ্লাই দিব এবং এভাবে যাতে আরও উদ্যোক্তা তৈরি হয় বাংলাদেশের মানে স্বল্প খরচে যাতে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে আমরা মানে মানুষের মাঝে এবং বিভিন্ন মানে কাস্টমারদেরকে আমরা দিতে পারি, সেটাই আমাদের এখন সবচেয়ে বড় পরিকল্পনা। বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে? কারিগরি দক্ষতা এবং টেকনোলজি, এই দুটাতে আমরা আসলে চায়না, বিশেষ করে আমাদের যে কম্পিটিটরস, সেটা আমরা আসলে জাপানি বা অন্যদের সাথে, আমি যে বর্তমানে যে গাড়িগুলো তৈরি করছি বাগি বা ইলেকট্রিক গল্ফ কার্ট বা ইলেকট্রিক থ্রি হুইলার, এটার মোস্টলি বাংলাদেশে আসে হচ্ছে চায়না থেকে। তো চায়নার টেকনোলজি আর আমাদের টেকনোলজি অনেক অনেক মানে গ্যাপ আছে এখানে, ওরা অনেকটুকু এগিয়ে গেছে আমাদের কাছ থেকে। তাদের হচ্ছে যে আপনার ডিভিশনাল ওয়ার্ডগুলো, যারা একটা প্রোডাক্ট যারা তৈরি করছে তারা সবসময় এই প্রোডাক্টটাই তৈরি করছে, আর আমরা কি করছি, আমরা অ্যাসর্টেড করে এটাকে তৈরি করছি। সো তাদের কাছ থেকে মানে চায়নার থেকে আমরা অনেক পিছিয়ে আছি, বাট এর অর্থ এই না যে আমরা যে মার্কেটে সাস্টেইন করতে পারবো না, অবশ্যই সাস্টেইন করতে পারবো। আমরা প্রতিযোগিতায় টিকার জন্য আমরা প্রতিনিয়ত নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। এক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের কি ধরনের সুযোগ দেখেন? কেউ যদি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা নিয়ে যদি সেভাবে সংকল্পবদ্ধভাবে যদি সে নিজে মাইন্ডসেট করে যে উদ্যোক্তা হব, এবং সেই অনুযায়ী যদি স্যার মানে প্ল্যান করে তার কিভাবে সে আগাবে বা কিভাবে সে কি করবে, ওভাবে যদি সঠিকভাবে চিন্তাধারা করে যদি আগানোর চেষ্টা করে, অবশ্যই আমি আশা করি সে মানে এখানে সফলতা লাভ করবে। কাজের এমন ব্যস্ততার মধ্যে নিজেকে কিভাবে মোটিভেটেড করেন? আমার মোটিভেশনটা আসে হচ্ছিল আমার সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস থেকে। আমি প্রতিদিন উঠে সকালে নামাজ পড়ি, আমি প্রতিদিন দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আজকে বেরোচ্ছি আমার রিজিকের জন্য, সো আমার রিজিকটা তুমি ফয়সালা করে দাও। তো আমার সবচেয়ে বড় মোটিভেশন আসে হচ্ছে আমার সৃষ্টিকর্তার উপর যে বিশ্বাস, তা থেকে। তারপর পরবর্তীতে আসে আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা, আমার মা মারা গেছেন, মা আমার আসলে এই সফলতা দেখে যেতে পারেননি, তবে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে এই সফলতার পেছনে আমাকে সময় দিচ্ছে এবং মানে কি বলে, তারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে এবং সবসময় আমাকে মোটিভেট করে যে এগিয়ে যাওয়ার জন্য। এবার একটু ঈদের প্রসঙ্গে আসি। ছোটবেলায় ঈদ কিভাবে উদযাপন করতেন? জীবনে তো অনেক ঈদ পার করে এসেছি, উল্লেখযোগ্য বলতে আসলে তেমন কিছু নেই। তবে ছোটোবেলায় আমাদের বাড়ি ছিল কুমিল্লা, আমরা বড় হয়েছি, মানে বড় বলতে আমার পিতৃনিবাস হচ্ছে কুমিল্লা। ঈদের সময় আমরা যখন মানে আমাদের খালার বাসা বা আমাদের মামাদের বাসায় যখন ঢাকায় আসতাম, তো সেটা খুব একটা আনন্দ হতো আর কি। স্যালামি, যখন স্যালামি পেতাম, তখন তো আর এত টাকা স্যালামি ছিল না, তখন 100-200 টাকা স্যালামি পেতাম, সেটাই খুব আনন্দের ছিল, সেটা দিয়ে আমরা চকলেট কিনতাম, আইসক্রিম কিনতাম, সেই আনন্দটা ছিল। এখন তো আসলে বর্তমান প্রজন্মে এই আনন্দটা বিলীন হয়ে গেছে, মানে সেই সুযোগও নাই এবং সেই পরিবেশও নেই যে এভাবে করে ঈদ আনন্দটা উদযাপন করার। উদ্যোক্তা হওয়ার পর ঈদের উদযাপনে কি ধরনের পরিবর্তন এসেছে? আগে তো যখন ছাত্র জীবনে ছিলাম, ঈদের 5-6 দিন আগে বাসায় চলে যেতাম, যখন কর্মজীবনে ছিলাম ছুটি পেলেই খুশিতে খুশিতে চলে যেতাম। এখন দেখা যাচ্ছে আমি যেহেতু আমার পরিবারের সাথে ঈদ করতে যাই কুমিল্লাতে সবসময়, দেখা যাচ্ছে ঈদের আগের দিন মানে পুরো কোম্পানির প্রত্যেকটা শ্রমিকের বেতন, মজুরি, বোনাস টোনাস সব কিছু দিয়ে গোছগাছ করে এটা সিকিউরিটি নিশ্চিত করে যেতে যেতে ঈদের আগের দিন আমাকে যেতে হয়। আসলে বলা চলে এখন আর ঈদ আমার একদিনের জন্য বা 2 দিনের জন্য ঈদ হয়, আগে সেটা ছিল না। তো কর্মব্যস্ততার জন্য আসলে মানে এই উদ্যোক্তা হওয়ার পরে আমার ঈদের স্বল্প মানে দিন কমে এসছে আর কি, ছোট হয়ে গেছে। কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার বিশেষ অভিজ্ঞতা শুনতে চাই। আমি যেটা করি, প্রথমে আমি নিজেও যেহেতু কর্মী ছিলাম, তো আমি বুঝি যে কর্মীদের চাহিদাটা কি। কর্মীরা আসলে চায় হচ্ছে গিয়ে যে কোনো কর্ম পরিবেশে তারা চায় একটা মানে কি বলে একটা নিরাপত্তামূলক একটা কর্ম পরিবেশ, এবং তারা চায় যে আমাদের যারা মালিক পক্ষ আছে তারা যাতে তাদের চাহিদাগুলো আমরা সময় এবং সুযোগ মতো যাতে মিটিয়ে দিতে পারি। তো আমি যেটা করি, প্রত্যেকটা ঈদ বলেন বা প্রত্যেকটা প্রোগ্রাম অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানই বলেন, আমি তাদের যে মজুরি এবং যা বোনাস সেটা নির্ধারিত সময়েরও আগে আমি দিয়ে দিই, যাতে তারা পরিবারের সাথে সময় নিয়ে পরিবারের সাথে ঈদটা সুন্দরভাবে করতে পারে। বিনিময়ে যেটা পাই, তাদের যে ভালোবাসা এবং তাদের যে আন্তরিকতা, সেটার ফোকাসটা আমি আমার কাজে পাই। যখনই বলি যে আমি কোনো একটা কাজে আটকে যাচ্ছি বা আমি কোনো একটা কাজে খুবই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তখন আমার কর্মীদের অ্যাডিশনাল সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা তখন আমি পাই এবং তারা খুব আন্তরিকভাবে আমার জন্য সেটা করে। আগামী 5 বছরে অগ্রণী অটোমোবাইলস লিমিটেডকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে আমি মূলত ইলেকট্রিক ভেহিকেলের জগতে আমি অগ্রণী অটোমোবাইলসকে একটা প্রাইম লেভেলে দেখতে চাই বাংলাদেশে। যে প্রাইম লেভেলটা হবে শুধু যে বিক্রয় বা শুধু যে ব্যবসা তা না, আমি সেখানে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব, যে একটা গাড়ি যে রাস্তায় চলে সেটার সেফটি অ্যান্ড সিকিউরিটিটা নিশ্চিত করব। একজন ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে তার সেফটি, সিকিউরিটি এবং তার প্রপার নলেজ, ট্রেনিং, এইগুলো নিয়ে আমি একটা কাজ করার পরিকল্পনা আছে। এবং সব কিছু মিলিয়ে কম্বাইনলি আমি অগ্রণী অটোমোবাইলস লিমিটেডকে ইলেকট্রিক গাড়ির জগতে একটি
প্রথম সারির দিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? এখনকার প্রজন্মে তরুণ যদি আমি বলি, তরুণ প্রজন্ম উচ্চশিক্ষা লাভ করছে, কিন্তু উচ্চশিক্ষা আমাদের যে শিক্ষা যে ব্যবস্থাটা, আমি কেন বলছি, আমি শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে প্রথম থেকেই মানে মানসিকভাবে তৈরি করে যে আমরা চাকরি করব। এটা আমি কেন বলছি, কারণ আমি নিজেও সেভাবে তৈরি হয়েছিলাম। তো যখনই মানুষ চাকরিতে চলে যায় তখন প্রত্যেকটা তরুণই মনে করে যে এটা আমার জন্য একটা সেফ জোন, আমাকে এত বেশি চ্যালেঞ্জ নিতে হবে না, আমাকে এত বেশি মাথা ঘামাতে হবে না, আমি মাস শেষে তো টাকা পাচ্ছি। তো এই যে সেফ জোন, এই সেফ জোনটা থেকে যদি তরুণরা যদি বের হয়ে আসতে পারে যে নতুন কিছু করব, দেশের জন্য কিছু করব, সেই স্পৃহা নিয়ে যদি তারা এগুতে পারে এবং সংকল্পবদ্ধ হতে হবে যে আমি যেই মাইন্ডটা, আমার যে প্ল্যানটা সেট করেছি, সেই প্ল্যান যতই ঝড় বাদল বৃষ্টি বাদল মানে যত ঝড় ঝঞ্ঝা আসুক, আমি সেই প্ল্যান থেকে সরব না। এইভাবে যদি কোনো মাইন্ড প্ল্যান সেট করে যদি কোনো তরুণ উদ্যোক্তা চিন্তা করে যে আমি উদ্যোক্তা হব, তাহলে আমি মনে করবো সে উদ্যোক্তার সফলতা কখনো একদিনে আসে না। উদ্যোক্তার সফলতা আসতে হয়, এরকমও হয় যে 5 বছর 10 বছর পরে একজন উদ্যোক্তা যে সফলতা লাভ করে। তো সেই ধৈর্যটা থাকতে হবে। যদি সেই ধৈর্যটা থাকে এবং একনিষ্ঠভাবে তার যে অবজেক্টিভ, যে গোলে যদি সে একনিষ্ঠভাবে যদি ফোকাস করতে পারে, তাহলে আমি আশা করি প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা হিসেবে সফল হতে পারবে। সেখানে তার অবশ্যই অর্থনৈতিক এবং ব্যবসায়িক নলেজটা থাকতে হবে এবং পাশাপাশি তার কারিগরি পেশায় যদি আসতে চায়, কারিগরি দক্ষতাটা অবশ্যই থাকতে হবে তাকে। দর্শক, সাফল্যের গল্প আজ এখানেই শেষ করছি। শুনছিলাম অগ্রণী অটোমোবাইলস লিমিটেডের উদ্যোক্তা রাশেদ নাসেরের সফল হয়ে ওঠার গল্প।